প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জামাল হোসেন মুকুল, সহকারী শিক্ষক, প্রগ্রেসিভ মডেল স্কুল, মামিশি। আজকে আমি দশম শ্রেণী বায়োলজির পঞ্চম অধ্যায়টা শুরু করছি। আমার আজকের পাঠ্যের বিষয় হলো পরিপাক। পাঠ্যের বিষয় পরিপাক। আমরা জানি যে মানব দেহটা অসংখ্য কোষ দ্বারা গঠিত। অর্থাৎ মানব দেহ কিভাবে গঠিত সেটা যদি আমরা একটা ফ্লো চার্ট দেখি, যে লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন বিলিয়ন কোষ দ্বারা মানব দেহ গঠিত, যেটা আমরা বলছি সেল। কতগুলো সেল মিলে হয় টিস্যু গঠিত হয়, কতিপয় টিস্যু মিলে গঠিত হয় অর্গান, কয়েকটি অর্গানের সমন্বয়ে গঠিত হয় সিস্টেম, সেল মিলে কোষ মিলে হয় টিস্যু মানে কলা, অর্গান হলো অঙ্গ, কয়েকটি অঙ্গ মিলে হবে তন্ত্র বা সিস্টেম, আর কতগুলো তন্ত্র মিলে কয়েকটি তন্ত্র মিলে হবে একটা জীবের দেহ তথা হিউম্যান বডি, মানব দেহ। আজকে আমার আলোচ্য বিষয় হলো ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাক তন্ত্র। সিস্টেম বা পরিপাক তন্ত্র। পরিপাক তন্ত্রের এই সেলগুলোকে জীবের হিউম্যান বডি বা জীবের দেহের অসংখ্য সেল দ্বারা গঠিত এই কোষগুলোকে সজীব এবং অ্যাক্টিভ বা সচল কর্মক্ষম রাখতে আমাদের নিয়মিত খাদ্য গ্রহণ করা প্রয়োজন। তাই এই খাদ্যগুলো কোষ বা সেল সরাসরি জটিল খাদ্য উপাদানগুলো গ্রহণ করতে পারে। আমরা জানি যে আমরা ভাত, রুটি, আলু, দুধ, ডিম, মাছ, মাংস যাই খাই না কেন, এই খাদ্যের মধ্যে ৬টি উপাদান রয়েছে। একটা হলো কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয়, প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য, হলো ফ্যাট বা লিপিড বা স্নেহ জাতীয় খাদ্য, আর হলো খনিজ লবণ বা রক সল্ট বা মিনারেল, ভিটামিনস আর ওয়াটার। তবে প্রথম যেগুলো শর্করা, আমিষ এবং স্নেহ জাতীয় খাদ্য, এই তিনটা খাদ্য উপাদান আমার দেহকোষ সরাসরি গ্রহণ করতে পারে না। এই জটিল উপাদানগুলোকে সরল উপাদানে পরিণত করে তারপর দেহকোষ সেগুলোকে শোষণ করে। তাই এই খাদ্য উপাদানগুলো আমরা দেহে দুইভাবে শোষিত হয়। খাদ্য উপাদানগুলো দেহে একটা হলো যান্ত্রিক প্রক্রিয়া আর একটা হলো রাসায়নিক প্রক্রিয়া। আমরা আগে প্রথমে দেখি যে পরিপাকটা কি। পরিপাক কি? তাহলে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় পুষ্টিক নালীর অভ্যন্তরে জটিল, অদ্রবণীয়, অসংযোগযোগ্য খাদ্য উপাদান, নির্দিষ্ট এনজাইম এবং হরমোনের সহায়তায় বিশ্লেষিত হয়ে শোষণযোগ্য দ্রবণীয় সরল উপাদানে পরিণত হয়, তাকে আমরা বলছি পরিপাক। সেই পরিপাক তন্ত্র ডাইজেস্টিভ সিস্টেম। তাহলে যে তন্ত্রের সাহায্যে খাদ্যদ্রব্য ভেঙে দেহের গ্রহণ উপযোগী সরল উপাদানে পরিণত ও শোষিত হয়, তাকে পরিপাক তন্ত্র। অর্থাৎ পরিপাক তন্ত্র এমন একটি তন্ত্র যে তন্ত্রের মাধ্যমে দেহে খাদ্য গ্রহণ, খাদ্যকে ভেঙে সরল উপাদানে পরিণত করা এবং দেহে শোষিত করা, দেহকোষে, তাকে আমরা বলছি পরিপাক তন্ত্র। ডাইজেস্টিভ সিস্টেম
is a system by which process we take food, break down into simply absorbable form in blood and eliminate dirty from our body by the medium of anal canal and anus. That is called digestive system. এবার আমরা দেহে এই জটিল উপাদানগুলো সরল উপাদানে পরিণত হয়ে কোষ উপযোগী দ্রবণীয় উপাদানে পরিণত হয়ে আমার দেহে দুইভাবে খাদ্য শোষিত হওয়ার জন্য উপযোগী হয়। একটা হলো যান্ত্রিক প্রক্রিয়া আর একটা হলো রাসায়নিক প্রক্রিয়া। তাহলে খাদ্য দ্রব্য যখন আমার মুখ করে আসে তখন দাঁতের সাহায্যে আমরা চিবাই। তাহলে একটা হলো যান্ত্রিক প্রক্রিয়া আর একটা হলো রাসায়নিক প্রক্রিয়া। মেকানিক্যাল প্রসেস, যান্ত্রিক প্রক্রিয়া অর্থাৎ খাদ্য বস্তু যখন মুখ করে আসে তখন আমরা সেগুলোকে দাঁতের সাহায্যে বড় বড় এই পার্টিকেলগুলোকে চিবিয়ে ছোট ছোট টুকরায় করে দেব। ছোট ছোট টুকরায় করে দেব খাদ্য বস্তুগুলোকে চিবানোর পর ছোট ছোট টুকরায়, প্রথমবার চিবানোর ফলে খাদ্য বস্তু ছোট ছোট টুকরায় করে দেওয়া হয়। পরবর্তীতে পাকস্থলী এবং অন্ত্রের মধ্যে এই টুকরা খাদ্যগুলো মন্দে বা সুপের মতো করে দেওয়া হয়। এইটা হলো আমাদের যান্ত্রিক প্রক্রিয়া। আর এটা হলো আমাদের রাসায়নিক প্রক্রিয়া। রাসায়নিক প্রক্রিয়া রাসায়নিক প্রক্রিয়াটা কি? যে রাসায়নিক প্রক্রিয়া হলো কেমিক্যাল প্রসেস। এটা রাসায়নিক প্রক্রিয়া হলো খাদ্য পরিপাকের একটা তৃতীয় ধাপ। তাহলে পরিপাক কোষে এনজাইম খাদ্যের রাসায়নিক ক্রিয়াকে ত্বরান্বিত করে। যেমন আমরা যদি আলু খাই তাহলে আলুতে আছে স্টার্চ। এই স্টার্চ বিভিন্ন নির্দিষ্ট এনজাইমের সহায়তায় ভেঙে সরল উপাদানে পরিণত হয়ে গ্লুকোজে রূপান্তরিত হয়। গ্লুকোজে রূপান্তরিত এটা হলো খাদ্যের সিম্পল ফর্ম গ্লুকোজ। তাহলে এই হলো রাসায়নিক প্রক্রিয়াটা, বিভিন্ন এনজাইমের সহায়তায় খাদ্যের স্টার্চকে ভেঙে গ্লুকোজে পরিণত করা। এটা হলো রাসায়নিক প্রক্রিয়া। তার মানে রাসায়নিক প্রক্রিয়া কোষের ভেতরকার কর্মকাণ্ড এনজাইমের উপর নির্ভর। এবার আসি আমরা পরিপাক তন্ত্রের, যাকে আমরা এই তন্ত্রটি দুটা অংশ নিয়ে গঠিত। একটা হলো পরিপাক গ্রন্থি আর একটা হলো পরিপাক নালী। পরিপাক তন্ত্র দুটো অংশ নিয়ে গঠিত। একটা হলো পরিপাক গ্রন্থি আর একটা হলো পরিপাক নালী। ডাইজেস্টিভ গ্ল্যান্ড আর একটা হলো ডাইজেস্টিভ টিউব। পরিপাক নালী, ডাইজেস্টিভ গ্ল্যান্ড, যেটাকে আমরা বলছি পরিপাক গ্রন্থি। আর হলো 2 নম্বর ডাইজেস্টিভ ক্যানেল বা টিউব। অর্থাৎ পরিপাক নালী বা পুষ্টিক নালী। পরিপাক নালী বা পুষ্টিক নালী। পরিপাক নালী বা পুষ্টিক, আজকে আমার পাঠের বিষয় হলো পরিপাক নালী বা পুষ্টিক নালী। পরিপাক নালী প্রথমে এই পুষ্টিক নালী বা মুখ গহ্বর থেকে শুরু হয়ে বায়ুপথ পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ এই মুখ গহ্বর থেকে স্টার্ট হবে, মুখ থেকে মুখ গহ্বর থেকে স্টার্ট হয়ে বায়ুপথ পর্যন্ত বিস্তৃত, কোথাও সরু কোথাও প্রশস্ত। এর প্রধান অংশগুলো আমরা দেখতে পাচ্ছি নিম্ন। একটা হলো মুখ, মুখ গহ্বর, গলবিল, এরপর হলো অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র। এগুলো হলো পুষ্টিক নালীর বিভিন্ন অংশ। এবার আসি আমরা মুখ।
পুষ্টিক নালী বা ডাইজেস্টিভ টিউবের প্রথমে আমরা দেখব যে মুখ একটা পার্ট, মুখটা কি, যে মুখ থেকে পুষ্টিক নালীটা শুরু হয়, স্টার্টিং হয় মুখ থেকে, মুখ থেকে পুষ্টিক নালী শুরু হয়। এটি নাকের নিচে, আমরা দেখব যে এটি নাকের নিচে একটা আড়াআড়ি ছিদ্র, বড় একটা ছিদ্র, যেটি উপরে এবং নিচে ঠোঁট দ্বারা বেষ্টিত হয়। আমরা মুখ বললাম যে এটি পুষ্টিক নালী তা শুরু হয় মুখ থেকে, এবং এটি নাকের নিচে, আমরা জানি যে নাকের নিচে আড়াআড়ি একটা বড় ছিদ্র, এবং যেটি উপরে এবং নিচে ঠোঁট দ্বারা বেষ্টিত। এই হলো আমাদের মুখ। এবার আমরা মুখের পরে মুখ গহ্বর, বিউকাল ক্যাভিটি, মুখ গহ্বর, বিউকাল ক্যাভিটি অর্থাৎ মুখ গহ্বরের অভ্যন্তরে থাকে, এই মুখ গহ্বরের অভ্যন্তরে থাকে দাঁত, তারপরে থাকে জিহ্বা আর লালার গ্রন্থি। দাঁত খাদ্য বস্তুকে চিবাতে সাহায্য করে, জিহ্বা কি করে খাদ্য বস্তুকে নেড়ে চেড়ে চিবাতে সাহায্য করে এবং খাদ্যের স্বাদ গ্রহণ করে। আর লালার গ্রন্থি থেকে বিভিন্ন ধরনের লালার রস নিঃসৃত হয়, তাকে আমরা বলছি স্যালাইভা। লালার রসের নাম হলো স্যালাইভা, যাকে আমরা বলছি লালার রস। এই লালার রস থেকে এক ধরনের পদার্থ নিঃসৃত হয়, যার নাম আমরা বলছি মিউসিন। লালার রস থেকে এক ধরনের পদার্থ নিঃসৃত হয়, যার নাম বলছি মিউসিন। এই মিউসিন খাদ্যবস্তুকে পিচ্ছিল করে গলাধঃকরণে সাহায্য করে। আমরা দেখবো যে লালার গ্রন্থি থেকে লালার রস নিঃসৃত হয়, এবং মুখ গহ্বরে এই লালার গ্রন্থি আবার 3 জোড়া লালার গ্রন্থি রয়েছে। এক জোড়া আমাদের এই দেখব যে প্যারোটিড গ্রন্থি, কানের সামনে এবং নিচে প্যারোটিড গ্রন্থি। আরেকটা হলো সাবলিঙ্গুয়াল গ্রন্থি, অর্থাৎ সাব শব্দটির অর্থ হলো আন্ডার বা নিচে, অর্থাৎ জিহ্বার নিচে, লিঙ্গুয়া রিলেটেড টু টাং বা জিহ্বা। তার মানে জিহ্বার নিচে যে লালার গ্রন্থি তাকে আমরা বলছি এই সাবলিঙ্গুয়াল গ্রন্থি। আরেকটা হলো ম্যান্ডিবলের নিচে হলো সাবম্যাক্সিলারি গ্রন্থি বা সাবম্যাক্সিলারি গ্ল্যান্ড। এগুলো আমরা যখন গ্রন্থি সম্পর্কে করব, লালার গ্রন্থি বিস্তারিত জানব। এরপরে আছে আমাদের দাঁত অংশ, আমরা পরবর্তী পাঠের ক্লাসে দিয়ে দিয়েছি। গলবিল, মুখ গহ্বরের পরের অংশটা হলো আমাদের গলবিল। মুখ গহ্বরের পরের অংশটা হলো গলবিল, অর্থাৎ মুখ হা করলে যে অংশটা দৃষ্টিগোচর হয় তাকে আমরা বলছি গলবিল। ফেরিক্স ইংলিশ শব্দ। মুখ গহ্বর থেকে খাদ্য বস্তু গলবিলের মধ্য দিয়ে অন্ননালীতে আসে, অন্ননালীতে পৌঁছে। তারপরে অন্ননালী, তারপরে পাকস্থলী। অন্ননালী কি, ইসোফেগাস ইংরেজি শব্দ হলো অন্ননালী, হলো এই জন্য আমাদের অন্ননালী ইসোফেগাস। অর্থাৎ গলবিল থেকে, এই গলবিল থেকে পাকস্থলী পর্যন্ত যে বিস্তৃত নালীটি তাকে আমরা বলছি অন্ননালী বা ইসোফেগাস ইংরেজি শব্দ অন্ননালী। তারপরে 3 নং গেল আমাদের গলবিল, 4 নং হলো অন্ননালী, অন্ননালী, অন্ননালী বা ইসোফেগাস। 5 নং হলো আমাদের পাকস্থলী, যেটাকে আমরা স্টোমাক বলি। অন্ননালী এবং ক্ষুদ্রান্তের মাঝখানে যে থলের মতো অংশটি তার নাম হলো
ফলের মতো অঙ্গটি, এটা হলো পাকস্থলী। এর প্রাচীর পুরো, এই পাকস্থলীর প্রাচীর পুরো এবং পাকস্থলীর পেশিবহুল। পাকস্থলীর প্রাচীরে অসংখ্য গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে। এই পাকস্থলীর প্রাচীরে অসংখ্য গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে। এই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে যে রস নিঃসৃত হয় তাকে আমরা বলি গ্যাস্ট্রিক জুস। অর্থাৎ পাকস্থলীর প্রাচীরে অসংখ্য গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে এবং এই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে যে রস নিঃসৃত হয় তাকে আমরা বলি গ্যাস্ট্রিক রস বা গ্যাস্ট্রিক জুস। এবার পাকস্থলীর পেশি সংকুচন এবং প্রসারণের মাধ্যমে খাদ্যবস্তু পিষে মণ্ডে পরিণত। অর্থাৎ এই পাকস্থলীর পেশিগুলোর পর্যায়ক্রমিক সংকুচন এবং প্রসারণের মাধ্যমে খাদ্যবস্তুগুলো পিষে মন্ড বা সুপের মতো পরিণত। গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নিঃসৃত রস খাদ্য পরিপাকে সহায়তা। এবার আমরা অন্ত্র, এগুলো আমাদের পাকস্থলী, ছয় নাম হলো আমাদের অন্ত্র। অন্ত্র কি? পাকস্থলীর পরের অংশটি হলো পাকস্থলী যেখানে শেষ হচ্ছে সেখান থেকে যে অংশটি শুরু হয়েছে সেটা হলো আমাদের অন্ত্র। এটি একটি লম্বা পেঁচানো নালী। এটা একটা লম্বা পেঁচানো নালী। এই অন্ত্র দুটি প্রধান অংশে বিভক্ত, একটা হলো ক্ষুদ্রান্ত আর একটা হলো বৃহদান্ত। অন্ত্র দুটি অংশে বিভক্ত, একটা হলো ক্ষুদ্রান্ত, স্মল ইন্টেস্টাইন, একটা হলো বৃহদান্ত। ক্ষুদ্রান্ত আর একটা হলো বৃহদান্ত। এবার আমরা ক্ষুদ্রান্ত সম্পর্কে জানবো। ক্ষুদ্রান্ত পাকস্থলী থেকে বৃহদান্ত পর্যন্ত, এই পাকস্থলী থেকে বৃহদান্ত পর্যন্ত, এই পর্যন্ত বৃহদান্ত পর্যন্ত যে বিস্তৃত লম্বা পেঁচানো নালী তাকে আমরা ক্ষুদ্রান্ত বলছি। ক্ষুদ্রান্ত আবার তিনটা অংশে বিভক্ত, একটা হলো ডিউডেনাম, যেটা ডিউডেনাম, জিজোনাম আর হলো ইলিয়াম। তিনটা অংশ। ক্ষুদ্রান্তের ডিউডেনাম অর্থাৎ এই ক্ষুদ্রান্তের ডিউডেনামে কি করবে? পিত্তথলি থেকে পিত্তনালী, অগ্নাশয় থেকে অগ্নাশয়, এটা হলো অগ্নাশয় থেকে অগ্নাশয় নালী এসে মিলিত হবে পিত্তনালীর মাধ্যমে। এই পিত্তনালীর মাধ্যমে যকৃতের পিত্তরস আর অগ্নাশয় নালী থেকে অগ্নাশয় রস ডিউডেনামে এসে প্রবেশ করে। ক্ষুদ্রান্তের গায়ে আরেক ধরনের আন্তরিক গ্রন্থিও থাকে। ক্ষুদ্রান্তের অন্তঃপ্রাচীরে আঙ্গুলের মতো কতগুলো অভিক্ষেপ থাকে। ক্ষুদ্রান্তের প্রাচীরে আঙ্গুলের মতো কতগুলো অভিক্ষেপ থাকে, যাদেরকে আমরা বলছি বিলাস। পরিপাকৃত খাদ্য উপাদান শোষণ করে। এবার আমরা বৃহদান্ত, ইলিয়াম থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত মোটা নলাকৃতি। ইলিয়াম থেকে পায়ু পর্যন্ত যে বিস্তৃত মোটা নলাকৃতি অংশ সেটা হলো বৃহদান্ত, লার্জ ইন্টেস্টাইন। বৃহদান্তের আবার তিনটা অংশ, একটা হলো কোলন, তারপর হলো মলাশয় আর একটা হলো সিকাম। এবার সেই সিকামের সাথে অ্যাপেন্ডিক্স নামক ক্ষুদ্র নলের মতো প্রবৃদ্ধ অংশ একটা যুক্ত থাকে, যেখানে কোনো খাদ্য পরিপাক হয়। এখানে খাদ্য কোনো ক্রমে প্রবেশ করে পরে ইনফেকশন হয়ে যায় এবং সেটাকে আমরা বলছি অ্যাপেন্ডিসাইটিস, তখন ব্যথা হবে। আর এরপরে আছে আমাদের বৃহদান্ত্রে মূলত পানি শোষিত হবে এবং মল তৈরি হয়, মল জমা থাকে। পায়ু পুষ্টিক নালীর শেষ প্রান্তে অবস্থিত। পুষ্টিক নালীর শেষ প্রান্তে অবস্থিত ছিদ্রপথ হলো পায়ু। এইগুলো আমাদের পরিপাক তন্ত্রের
পুষ্টিক নালী বা পরিপাক নালীর বিভিন্ন অংশ সম্পর্কে জানলাম। তোমরা বাসায় ভালোভাবে চিত্র ড্রয়িং করে এই পরিপাক নালী এবং পরিপাক তন্ত্র, পুষ্টিক নালী, পরিপাক গ্রন্থি সম্পর্কে জানবে। আজকে আমি একটা সৃজনশীল তৈরি করে দিই। সৃজনশীল এক ক 23 সিসি। ডায়রিয়া রোগের লক্ষণগুলি লিখুন। এই অংশের গঠন বর্ণনা করো। চিত্র এ অংশের গঠন, এখানে চিত্র এ এর গঠন বর্ণনা করো। গ হলো লিখবে যে চিত্র থেকে এক্স, এই চিত্রের এ এবং বি নিশ্চিত রস। চিত্র এ ও বি, বি মানে হলো এখানে অগ্নাশয়, বি থেকে নিশ্চিত রস খাদ্য পরিপাকে কি ভূমিকা পালন করে বিশ্লেষণ। আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম।